গরিব স্বামী বলল, আমি ৩ দিন ধরে অভুক্ত। এই কথা শুনে কোটিপতি তালাকপ্রাপ্তা স্ত্রী যা করল তা দেখে মানবতাও কেঁদে ফেলল। বন্ধুরা, এই গল্পটি রাজস্থানের জয়পুর শহরের, যেখানে এমন একটি নাম ছিল যা শুনলে মানুষ নিজে থেকেই সম্মানে দাঁড়িয়ে পড়ত, রাঠোর পরিবার। শহরের ঠিক মাঝখানে তৈরি তাদের বিশাল বাড়ি রাঠোর প্যালেস দূর থেকেই কোনো প্রাসাদের মতো দেখাত। এই প্রাসাদের মালিক ছিলেন রাজবীর রাঠোর, শহরের বড় ব্যবসায়ী, এবং তার একমাত্র মেয়ে ছিল কাব্যা রাঠোর। কাব্যা ছোটবেলা থেকেই আরাম আয়েশে বড় হয়েছে। সে কখনো কোনো কিছুর অভাব অনুভব করেনি। কিন্তু তার স্বভাবে একটা ব্যাপার ভিন্ন ছিল, সে অহংকারী ছিল না। বড় বাড়ির জীবনের চেয়ে সাধারণ মানুষের সারল্যই তার বেশি পছন্দ ছিল। পড়াশোনা শেষ করার পর কাব্যা দিল্লি চলে যায়। সেখানে একদিন তার দেখা হয় অরবিন্দের সাথে। অরবিন্দ একটি ছোট শহর থেকে আসা ছেলে। বাবা ছিলেন কৃষক, বাড়ির অবস্থা ভালো ছিল না। সে দিনে পড়াশোনা করত এবং রাতে একটি ছোট কোম্পানিতে কাজ করত, যাতে নিজের খরচ নিজেই চালাতে পারে। প্রথমবার দুজনের দেখা হয়েছিল কলেজের লাইব্রেরিতে। কাব্যা একটি বই খুঁজছিল যা সে কোথাও পাচ্ছিল না। তখনই সামনে বসা অরবিন্দ সেই বইটি তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আপনার যদি দরকার হয় তবে আপনি নিতে পারেন, আমার পড়া হয়ে গেছে। কাব্যা মৃদু হাসির সাথে বইটি নিল। সেদিন কথাবার্তা অল্পই হয়েছিল, কিন্তু সেখান থেকেই এক নতুন শুরুর সূচনা হল। ধীরে ধীরে দুজনের দেখা সাক্ষাৎ বাড়তে লাগল, কখনো লাইব্রেরিতে, কখনো ক্যান্টিনে, কখনো বা কলেজের বাইরে চায়ের দোকানে। কাব্যার অরবিন্দের সারল্য পছন্দ হতে লাগল, আর অরবিন্দের কাব্যার ব্যবহার। অরবিন্দ কখনো তার দারিদ্র্য লুকানোর চেষ্টা করত না। সে পরিষ্কার করে বলতো, আমার কাছে খুব বেশি কিছু নেই, তবে আমি কঠোর পরিশ্রম দিয়ে সব কিছু অর্জন করতে চাই। কাব্যা প্রতিবার তার কথা শুনে হেসে দিত। একদিন বৃষ্টি হচ্ছিল। কলেজের বাইরে দুজনে একটি ছোট চায়ের দোকানে দাঁড়িয়েছিল। হাতে গরম চা আর সামনে রাস্তায় ঝরে পড়া বৃষ্টি। তখনই অরবিন্দ হঠাৎ বলল, কাব্যা, তুমি তো খুব বড় ঘরের মেয়ে, তাই না? কাব্যা মাথা নাড়ল। অরবিন্দ ধীরে ধীরে বলল, তবুও তুমি আমার সাথে এত সহজে কথা বলো, আমার কখনো অদ্ভুত লাগেনি। কাব্যা কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, মানুষের মূল্য তার টাকা দিয়ে হয় না অরবিন্দ, তার হৃদয় দিয়ে হয়। সেদিন অরবিন্দ প্রথমবারের মতো তার চোখে এক অন্য রকম ভরসা দেখতে পেয়েছিল। সময় কাটতে লাগল। বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হল। কিন্তু দুজনেই জানত যে এই সম্পর্ক সহজ নয়। একদিন কাব্যা সাহস করে তার বাবার কাছে অরবিন্দের ব্যাপারে কথা বলল। রাঠোর প্যালেসের বড় হলে সেদিন পরিবেশ ভারী হয়ে গিয়েছিল। রাজবীর রাঠোর রাগে টেবিলে হাত চাপড়ে বললেন, কাব্যা, তুমি কি জানো তুমি কি বলছ? কাব্যা শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। রাজবীর রাঠোরের গলা আরও কঠোর হল। রাঠোর পরিবারের মেয়ে কোনো গরিব ছেলেকে বিয়ে করবে, এটা কখনো হতে পারে না। কাব্যার চোখে জল চলে এলো, কিন্তু তার কণ্ঠস্বর দুর্বল হল না। বাবা, সে গরিব হতে পারে, কিন্তু মানুষ হিসেবে সে অনেক ভালো। রাজবীর রাঠোর পরিষ্কার ভাষায় বলে দিলেন, তুমি যদি ওই ছেলেকে বিয়ে করো তবে এই বাড়ির সাথে তোমার সম্পর্ক শেষ হয়ে যাবে। সেই রাতে রাঠোর প্যালেসের জাঁকজমকও কাব্যার কাছে অদ্ভুত লাগতে শুরু করেছিল। কয়েকদিন ধরে সে অনেক ভাবল, একদিকে তার পরিবার, অন্যদিকে তার ভালোবাসা। অবশেষে একদিন সে সিদ্ধান্ত নিয়েই ফেলল। দিল্লির একটি ছোট আদালতে দুজন সাক্ষীর সামনে কাব্যা ও অরবিন্দ বিয়ে করল। যখন এই খবর রাঠোর প্যালেসে পৌঁছল তখন যেন সেখানে ঝড় বয়ে গেল। রাজবীর রাঠোর তক্ষুনি বলে দিলেন, আজ থেকে ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর সেই দিনের পর কাব্যা চিরতরে রাঠোর প্যালেস ছেড়ে চলে এলো। এখন তার নতুন জীবন শুরু হল। জয়পুরের একটি সাধারণ পাড়ায় একটি ছোট ভাড়ার বাড়ি, এটাই এখন তার সংসার। শুরুর দিনগুলো খুব ভালো ছিল। অরবিন্দ সকালে কাজে যেত, সন্ধ্যায় ফেরার সময় সবজি নিয়ে আসত। দুজনে মিলে রান্না করত, কখনো কখনো ছাদে বসে অনেক রাত পর্যন্ত গল্প করত। তাদের জীবন ছোট ছিল কিন্তু শান্তিতে ভরপুর ছিল। কিন্তু জীবন সবসময় একই রকম থাকে না। কয়েক মাস পর আসল সমস্যাগুলো সামনে আসতে শুরু করল। অরবিন্দের চাকরিটা খুব বড় কিছু ছিল না। মাসের শেষে প্রায়ই টাকা কম পড়ে যেত। কখনো বিদ্যুতের বিল দেরিতে দিতে হতো, কখনো বা বাড়ির ভাড়া। কাব্যা এর আগে কখনো এমন জীবন দেখেনি। ধীরে ধীরে তার মুখের হাসি কমতে শুরু করল। এক সন্ধ্যায় অরবিন্দ ক্লান্ত হয়ে বাড়ি ফিরল। হাতে একটি ছোট মুদি সামগ্রীর ব্যাগ ছিল। কাব্যা জানালার পাশে দাঁড়িয়েছিল। অরবিন্দ হাসি মুখে বলল,
আজ সবজি একটু সস্তায় পেয়েছি, তাই নিয়ে এলাম। কিন্তু কাব্যা কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর সে ধীর গলায় বলল, অরবিন্দ, আমাদের জীবন কি সবসময় এমনই থাকবে? অরবিন্দ কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, না, আমি চেষ্টা করছি, একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেদিন প্রথমবারের মতো কাব্যার মুখে ভরসার জায়গায় ক্লান্তি দেখা গেল। দিন কাটতে লাগল এবং ধীরে ধীরে কাব্যার মনে বারবার একটি প্রশ্ন উঁকি দিতে শুরু করল, সে কি সত্যিই সঠিক সিদ্ধান্ত নিয়েছে? আর এই প্রশ্নটাই ধীরে ধীরে তাদের সম্পর্কের মাঝে দেওয়াল তৈরি করতে শুরু করেছিল, সেই দেওয়াল যা ধীরে ধীরে চোখে পড়ে না, কিন্তু দুজন মানুষের হৃদয়ের মাঝে দূরত্ব সৃষ্টি করে দেয়। আগে যে ঘর হাসিতে মেতে থাকত, সেখানে এখন প্রায়ই নীরবতা বিরাজ করত। অরবিন্দ প্রতিদিন আগের মতোই পরিশ্রম করত, কিন্তু কাব্যার মুখের বদলে যাওয়া আবেগ তাকেও অস্থির করে তুলতে শুরু করেছিল। সে অনুভব করতে শুরু করল যে কাব্যা এখন আর আগের মতো নেই। সে কম কথা বলত, দ্রুত বিরক্ত হয়ে যেত এবং ছোট ছোট কথায় রেগে যেত। এক সন্ধ্যায় অরবিন্দ কাজ থেকে একটু দেরিতে ফিরল। সেদিন অফিসে কাজের চাপ বেশি ছিল এবং রাস্তায় ট্রাফিকও খুব বেশি ছিল। বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত হয়ে গিয়েছিল। দরজা খুলতেই সে দেখল কাব্যা সোফায় চুপচাপ বসে আছে। ঘরে আলো জ্বলছিল, কিন্তু পরিবেশটা খুব ভারী ছিল। অরবিন্দ ধীরে ধীরে বলল, সরি কাব্যা, আজ একটু দেরি হয়ে গেল। কাব্যা তার দিকে ফিরেও তাকাল না, তার দৃষ্টি সামনের দেয়ালে নিবদ্ধ ছিল। অরবিন্দ ব্যাগ নিচে রেখে কাছে এসে বলল, খাবার খেয়েছ তুমি? কাব্যা তার দিকে না তাকিয়েই বলল, ক্ষুধা ছিল না। অরবিন্দ বুঝতে পারল যে কিছু একটা ঠিক নেই। সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, কি হয়েছে? কাব্যা এবার তার দিকে তাকাল। তার চোখে ক্লান্তির পাশাপাশি এক অদ্ভুত ক্ষোভ ছিল। সে বলল, কিছু না, শুধু ভাবছিলাম যে আমার জীবন কোথায় এসে আটকে গেল। অরবিন্দ কিছু মুহূর্ত চুপ রইল। সে বুঝতে পারছিল না কি বলবে। সে জানত যে কাব্যার জীবন আগে সম্পূর্ণ আলাদা ছিল, কিন্তু সে কখনো ভাবেনি যে একদিন এই পার্থক্যটাই তাদের সম্পর্কের মাঝে এত বড় দূরত্ব তৈরি করে দেবে। আরও কয়েকদিন কেটে গেল। এখন প্রায়শই এমন হতে লাগল যে কাব্যা ছোট ছোট বিষয়ে রেগে যেত। একদিন তো কথা এতদূর গড়াল যে দুজনের মধ্যে তীব্র কথা কাটাকাটি হল। সেদিন অরবিন্দ অফিস থেকে ফেরার সময় শুধু ডাল ও চাল নিয়ে এসেছিল। টাকা কম ছিল, তাই সে বেশি জিনিস কিনতে পারেনি। ব্যাগটা টেবিলে রাখতেই কাব্যা হঠাৎ বলে উঠল, ব্যাস, এই হলো আজকের খাবার। অরবিন্দ শান্ত গলায় বলল, হ্যাঁ, আজ একটু টাকা কম ছিল, তাই ভাবলাম কাল সবজি নিয়ে আসব। কাব্যার গলার স্বর চড়ে গেল। প্রতিদিন একই কথা শুনি, টাকা কম, আর কতদিন? অরবিন্দ ধীর গলায় বলল, আমি চেষ্টা করছি কাব্যা, সত্যি। কিন্তু কাব্যার রাগ এখন থামার মতো ছিল না। সে হঠাৎ দাঁড়িয়ে উঠে বলল, তোমাকে বিয়ে করে আমি কি পেয়েছি? আমি যদি রাঠোর প্যালেসে থাকতাম তবে আজ আমাকে এসব নিয়ে চিন্তা করতে হতো না। এই কথা শুনে অরবিন্দের মুখের রং বদলে গেল। সে হয়তো প্রথমবারের মতো কাব্যার মুখ থেকে এত তিক্ত কথা শুনল। কয়েক সেকেন্ড সে একদম চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, যদি তোমার মনে হয় যে তুমি ভুল করেছ, তবে আমি আর কি বলতে পারি? সে রাতে দুজনে খুব কম কথা বলেছিল। ঘরে সেই দুজন মানুষই ছিল যারা একসময় একে অপরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না, কিন্তু এখন তাদের মাঝে নীরবতার এক দেয়াল তৈরি হয়ে গিয়েছিল। দিন কাটতে লাগল এবং এই দূরত্ব আরও বাড়তে থাকল। অবশেষে একদিন এমন কিছু হল যা কেউ কখনো কল্পনাও করেনি। এক সকালে কাব্যা খুব শান্ত স্বরে বলল, অরবিন্দ, আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। অরবিন্দের যেন বিশ্বাসই হল না। সে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি মানে? কাব্যা সরাসরি দৃষ্টিতে বলল, আমি ডিভোর্স চাই। ঘরে যেন সময় থমকে গেল। অরবিন্দ কখনো ভাবেনি যে কথা এতদূর গড়াবে। সে অনেকক্ষণ কাব্যার চোখের দিকে তাকিয়ে রইল, হয়তো এই আশায় যে কাব্যা মজা করছে, কিন্তু কাব্যার মুখ সম্পূর্ণ গম্ভীর ছিল। কিছুক্ষণ পর অরবিন্দ ধীরে ধীরে বলল, যদি এটাই তোমার সিদ্ধান্ত হয়, তবে আমি তোমাকে আটকাব না। কয়েক সপ্তাহের মধ্যেই দুজনের ডিভোর্স হয়ে গেল। সবকিছু এত তাড়াতাড়ি ঘটল যে মনে হলো কেউ যেন হঠাৎ করে একটি দীর্ঘ স্বপ্ন শেষ করে দিল। ডিভোর্সের পর কাব্যা আবার জয়পুরে ফিরে গেল। অনেক বছর পর প্রথমবারের মতো সে আবার রাঠোর প্যালেসের গেটের ভেতরে পা রাখল। সেই প্রাসাদে
যেখান থেকে একসময় সে তার ভালোবাসার জন্য সব কিছু ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু জীবন তার জন্যও এক আলাদা মোড় রেখেছিল। কয়েক মাস পর তার বাবা রাজবীর রাঠোরের শরীর হঠাৎ খারাপ হয়ে গেল। অসুস্থতা তাকে খুব দ্রুত দুর্বল করে দিল এবং একদিন তিনি এই পৃথিবীকে বিদায় জানালেন। তার মৃত্যুর পর পুরো ব্যবসা এবং সব সম্পত্তি কাব্যার নামে হয়ে গেল। ধীরে ধীরে কাব্যা ব্যবসার হাল ধরল। সময়ের সাথে সাথে সে জয়পুরের সবচেয়ে সফল ব্যবসায়ী নারীদের মধ্যে একজন হিসেবে গণ্য হতে লাগল। টাকা, গাড়ি, বিলাসবহুল জীবন সবকিছুই আবার তার কাছে ফিরে এলো। কিন্তু অন্যদিকে সেই একই শহরের কোনো এক কোণে একটি মানুষ তার জীবনের সবচেয়ে কঠিন দিনগুলো পার করছিল। সেই মানুষটি ছিল অরবিন্দ। ডিভোর্সের পর তার চাকরিটাও চলে গিয়েছিল। অবস্থা এতই খারাপ হয়ে গিয়েছিল যে ছোটখাটো কাজ করে তাকে নিজের জীবন চালাতে হতো। অনেক সময় এমনও হতো যে সারাদিন পরিশ্রম করার পরও সে ঠিকমতো একবেলা খাবার পেত না। আর তারপর একদিন পরিস্থিতি এতই খারাপ হল যে টানা 3 দিন ধরে তার পেটে এক দানাও পড়ল না। আর সেই তৃতীয় দিনে ক্ষুধা ও দুর্বলতার সাথে লড়াই করতে করতে টলমলে পায়ে সে শহরের একটি বড় রাস্তার দিকে এগিয়ে যাচ্ছিল। সেই রাস্তা যার ঠিক সামনেই দাঁড়িয়েছিল রাঠোর প্যালেস। সেই রাঠোর প্যালেস যা দেখে একসময় অরবিন্দের মনে কোনো অনুভূতি জাগত না। কিন্তু আজ তার অবস্থা এমনই ছিল যে সেই বিশাল গেট দেখে তার পা নিজে থেকেই থেমে গেল। 3 দিনের ক্ষুধা তার শরীরের শক্তি প্রায় শেষ করে দিয়েছিল। মুখ শুকিয়ে গিয়েছিল, চোখের নিচে গভীর কালো দাগ পড়ে গিয়েছিল এবং হাঁটাও কঠিন হয়ে পড়ছিল। সে রাস্তার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ সেই বড় গেটের দিকে তাকিয়ে রইল। সে নিজেও বুঝতে পারছিল না যে সে এখানে কেন চলে এসেছে। হয়তো ক্ষুধা মানুষকে এমন জায়গাতেও টেনে আনে যেখানে যাওয়ার কথা সে কখনো কল্পনাও করেনি। ঠিক তখনই রাঠোর প্যালেসের সামনে একটি কালো চকচকে গাড়ি এসে থামল। গেটে দাঁড়িয়ে থাকা প্রহরীরা তৎক্ষণাৎ সতর্ক হয়ে গেল। গাড়ির দরজা খুলল এবং বাইরে নামল একজন নারী, যার মুখে আত্মবিশ্বাস এবং শীতল নীরবতা দুটোই একসাথে দৃশ্যমান ছিল। তিনি ছিলেন কাব্যা রাঠোর। এখন সে শুধু রাজবীর রাঠোরের মেয়ে ছিল না, বরং পুরো ব্যবসার মালকিন ছিল। জয়পুরের বড় বড় শিল্পপতিরা তার সাথে দেখা করার জন্য সময় নিতেন। মানুষ তাকে সম্মানের চোখে দেখত, কিন্তু তার মুখে সবসময় এক অদ্ভুত ধরনের দূরত্ব বজায় থাকত, যেন সে পৃথিবী থেকে একটু আলাদা হয়ে দাঁড়িয়ে আছে। কাব্যা গেটের দিকে এগোচ্ছিল, এমন সময় তার চোখ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক দুর্বল মানুষের উপর পড়ল। প্রথমে সে মনোযোগ দেয়নি, কিন্তু তারপর হঠাৎ তার পা থেমে গেল। কয়েক সেকেন্ড ধরে সে সেই মুখটিকে মনোযোগ দিয়ে দেখতে লাগল। বুকের ধুকপুকানি হঠাৎ বেড়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা লোকটি কোনো অপরিচিত ব্যক্তি ছিল না, সে ছিল অরবিন্দ। কাব্যার চোখে বিস্ময় ছড়িয়ে পড়ল। সে হয়তো কখনো ভাবতেই পারেনি যে এত বছর পর এভাবে তাদের দেখা হবে। অরবিন্দ তাকে দেখেছিল, কিন্তু তার মুখে কোনো ভাব ছিল না। হয়তো ক্লান্তি এত বেশি ছিল যে সে কোনো প্রতিক্রিয়া দেখানোর শক্তিটুকুও হারিয়ে ফেলেছিল। কাব্যা কয়েক পা তার দিকে এগোল। প্রহরীরাও অবাক হয়ে এসব দেখছিল। এত বড় একজন বিজনেসউমেন কোনো সাধারণ মানুষের সামনে এভাবে থেমে যাবে, এই দৃশ্য তাদের কাছেও অদ্ভুত ছিল। কাব্যা অরবিন্দের সামনে এসে দাঁড়াল। দুজনেই কয়েক সেকেন্ড কোনো কথা না বলে একে অপরের দিকে তাকিয়ে রইল। সময় যেন হঠাৎ করে পেছনে ফিরে গিয়েছিল। একই মুখ, একই চোখ, কিন্তু জীবন দুজনকে সম্পূর্ণ ভিন্ন দিকে এনে দাঁড় করিয়েছিল। অবশেষে কাব্যা ধীরে ধীরে জিজ্ঞেস করল, অরবিন্দ, তুমি? অরবিন্দ হালকাভাবে মাথা নিচু করল। তার গলা খুব দুর্বল ছিল। সে ধীরে ধীরে বলল, হ্যাঁ, আমি। কিছু মুহূর্ত নীরবতা বিরাজ করল। তারপর অরবিন্দ অনেক কষ্টে শব্দ বের করল, কাব্যা, আমি 3 দিন ধরে ক্ষুধার্ত। যদি ছোট কোনো কাজ পাওয়া যায়। এই কথাগুলো শুনতেই কাব্যার মুখের রং বদলে গেল। সে কয়েক সেকেন্ড একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। হয়তো তার বিশ্বাসই হচ্ছিল না যে মানুষটি একদিন তার জন্য পুরো পৃথিবী ছেড়ে দিয়েছিল, সে আজ তার কাছে কাজ চাইছে, শুধু একটু খাবার পাওয়ার জন্য। কাব্যার চোখের সামনে হঠাৎ পুরনো অনেক দৃশ্য ভেসে উঠল। সেই ছোট ভাড়ার বাড়ি, সেই ছাদে বসে হাসাহাসি করা,
সেই সন্ধ্যাগুলো যখন অরবিন্দ ক্লান্ত হয়েও হাসি মুখে বাড়ি ফিরত। সেই সময় সে কখনো বুঝতে পারেনি যে লোকটা কতটা শক্তিশালী ছিল, কিন্তু আজ তার সামনে দাঁড়িয়ে থাকা সেই একই মানুষ ক্ষুধায় দুর্বল হয়ে কাজ চাইছে। কাব্যা সঙ্গে সঙ্গে গার্ডের দিকে ফিরে বলল, এনাকে ভেতরে নিয়ে আসুন। গার্ড এক মুহূর্তের জন্য অবাক হয়ে গেল, কিন্তু সাথে সাথে গেট খুলে দিল। অরবিন্দ ধীরে ধীরে ভেতরে এলো। তার দৃষ্টি নিচে ছিল, হয়তো এই জায়গায় পা রাখতে তার অদ্ভুত লাগছিল। কয়েক মিনিটের মধ্যেই সে রাঠোর প্যালেসের ভেতরে থাকা বড় ডাইনিং হলে বসেছিল। সামনের টেবিলে খাবার রাখা হলো, গরম রুটি, সবজি, ডাল এবং ভাত। কিন্তু অরবিন্দ কয়েক সেকেন্ড ধরে প্লেটের দিকে তাকিয়েই রইল। হয়তো সে বিশ্বাস করতে পারছিল না যে ৩ দিন পর তার সামনে এত খাবার রাখা আছে। কাব্যা সামনে দাঁড়িয়েছিল। এই কথা শোনামাত্র অরবিন্দ কোনো কথা না বলে খেতে শুরু করল। সে ধীরে ধীরে খাচ্ছিল, কিন্তু প্রতিটি গ্রাসে ৩ দিনের ক্ষুধা পরিষ্কার দেখা যাচ্ছিল। ঘরে নীরবতা ছিল, শুধু প্লেটের হালকা শব্দ শোনা যাচ্ছিল। কাব্যা চুপচাপ তাকে দেখতে লাগল। তার মনে এক অদ্ভুত অস্থিরতা জন্ম নিচ্ছিল। হয়তো প্রথমবারের মতো সে উপলব্ধি করছিল যে সে তার জীবনে কি হারিয়ে ফেলেছে। কিছুক্ষণ পর অরবিন্দ খাওয়া শেষ করল। সে পানি খেল এবং ধীরে ধীরে বলল, ধন্যবাদ। কাব্যা একটি চেয়ার টেনে তার সামনে বসতে বসতে জিজ্ঞেস করল, তোমার এমন অবস্থা কিভাবে হল? অরবিন্দ কিছু মুহূর্ত চুপ রইল। তারপর খুব সাধারণ গলায় বলল, ব্যাস, জীবন। সে কোনো অভিযোগ করল না। ডিভোর্সের পর তার সাথে কি হয়েছিল সে কথাও সে বলল না। সে শুধু এতটুকুই বলল যেন সবকিছু খুব স্বাভাবিক। কিন্তু এই কথাটাই কাব্যার হৃদয়ে আরও বেশি বিঁধছিল। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে বলল, তুমি চাইলে এখানে কাজ করতে পারো। অরবিন্দ তার দিকে তাকাল। তার চোখে রাগ ছিল না, কোনো আশাও ছিল না। সে শুধু শান্ত স্বরে জিজ্ঞেস করল, কি কাজ? কাব্যা উত্তর দিল, অফিসে অনেক কাজ থাকে, তোমার যেটা ঠিক মনে হয়। কয়েক সেকেন্ড দুজনের চোখাচোখি হল। তারপর অরবিন্দ খুব শান্ত গলায় বলল, আমার শুধু কাজ দরকার এমন নয়। এই কথা শুনে কাব্যা চুপ হয়ে গেল। হয়তো সে প্রথমবারের মতো অনুভব করল যে সামনে বসা মানুষটি এখন আর সেই মানুষটি নেই যে একসময় তার প্রতিটি কথায় হাসত। আর ঠিক সেই মুহূর্তে রাঠোর প্যালেসের ওই বড় হলে বসে থাকা কাব্যার মনে ধীরে ধীরে একটি প্রশ্ন দানা বাঁধতে শুরু করল। সে কি সত্যি তার জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছে? যাই হোক বন্ধুরা, কাব্যা প্রথমবারের মতো অনুভব করল যে টাকা আর ক্ষমতা থাকার পরও সে ওই মানুষটির সামনে নিজেকে অনেক ছোট মনে করছে। যে মানুষটিকে সে একদিন তার জীবন থেকে বের করে দিয়েছিল, সেই মানুষটিই আজ তার সামনে বসে আছে এবং তার কাছে শুধু একটি কাজ চাইছে। সেই দিনের পর থেকে অরবিন্দ রাঠোর গ্রুপের অফিসে কাজ শুরু করল। কাজটা কোনো বড় কাজ ছিল না। সে স্টোর এবং রেকর্ড সংক্রান্ত ছোটখাটো কাজ সামলাত। সে রোজ সময়মতো আসত, চুপচাপ নিজের কাজ করত, আর সন্ধে হলেই কারো সাথে বেশি কথা না বলে চলে যেত। অফিসের লোকেরা তাকে একজন সাধারণ কর্মচারী মনে করত, কিন্তু ধীরে ধীরে সবাই অনুভব করতে শুরু করল যে এই মানুষটির মধ্যে এক অদ্ভুত আত্মসম্মান বোধ রয়েছে। সে কখনো কারো সাথে অকারণে কথা বলত না, কারো তোষামোদ করত না এবং নিজের পরিশ্রম ছাড়া অন্য কিছু পাওয়ার চেষ্টাও করত না। কাব্যা অনেকবার দূর থেকে তাকে দেখত। তার বারবার সেই পুরনো কথা মনে পড়ত, যখন অরবিন্দ তার জন্যে ছোট ছোট আনন্দ নিয়ে আসত। কখনো সস্তা একটি চুড়ি, কখনো রাস্তার পাশ থেকে কেনা একটি গোলাপ, কখনো বা সন্ধ্যার চায়ের সাথে দুটি সিঙাড়া। সেই সময় সে কখনো ওই জিনিসগুলোর মূল্য বোঝেনি, কিন্তু আজ যখন তার কাছে সব কিছু ছিল, তখন ওই ছোট ছোট স্মৃতিগুলোই তাকে ভেতর থেকে অস্থির করে তুলত। এক সন্ধ্যায় অফিসের সবাই চলে গিয়েছিল। বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল। অরবিন্দ নিজের ব্যাগ তুলে নিয়ে বাইরে বেরোতেই যাচ্ছিল। এমন সময় পেছন থেকে আওয়াজ এলো, অরবিন্দ, একটু দাঁড়াও। সে ঘুরে দাঁড়াল। সামনে কাব্যা। তার মুখে সেই আত্মবিশ্বাস ছিল যা মানুষ সব সময় দেখত, কিন্তু আজ তার চোখে এক অন্যরকম অস্থিরতাও দেখা যাচ্ছিল। কয়েক সেকেন্ড দুজনেই চুপ রইল। তারপর কাব্যা ধীর গলায় বলল, আমার তোমার সাথে কথা আছে। অরবিন্দ শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। কাব্যা ধীরে ধীরে বলতে শুরু করল, আমি অনেক দিন ধরে তোমাকে দেখছি। তুমি কোনো অভিযোগ ছাড়া কাজ করো। তুমি কখনো আমাকে কিছু জিজ্ঞেস করনি, কখনো এটাও বলনি যে তোমার জীবনে কি হয়েছে। অরবিন্দ হালকা গলায় উত্তর দিল,
বলে কি পাল্টে যাবে? কাব্যা কিছু মুহূর্ত চুপ রইল। তারপর তার গলা কিছুটা ভারী হয়ে এলো। সে বলল, অরবিন্দ, আমি তোমার সাথে খুব অন্যায় করেছি। এই কথা শুনতেই ঘরে গভীর নীরবতা ছেয়ে গেল। হয়তো এই প্রথমবার কাব্যা এত পরিষ্কারভাবে নিজের ভুল স্বীকার করল। সে আরও বলল, সেই সময় আমি শুধু নিজের সমস্যাগুলো দেখছিলাম। আমার মনে হয়েছিল টাকাই সবকিছু। আমার মনে হয়েছিল তোমার সাথে থেকে আমার জীবন থেমে গেছে। কিন্তু আজ বুঝতে পারছি যে আসলে আমি নিজেই আমার জীবনের সবচেয়ে বড় সুখটি হারিয়ে ফেলেছিলাম। অরবিন্দ চুপচাপ তার কথাগুলো শুনতে লাগল। তার মুখে কোনো ভাব ছিল না। কাব্যার চোখ থেকে জল পড়তে লাগল। সে কাঁপা কাঁপা গলায় বলল, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? এই প্রশ্নটি খুব নিচু স্বরে করা হয়েছিল, কিন্তু এর ভেতরে বছরের পর বছরের অনুশোচনা লুকিয়েছিল। কয়েক সেকেন্ড অরবিন্দ একদম চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর সে ধীরে ধীরে বলল, ক্ষমা করা এত কঠিন নয় কাব্যা। মানুষ যদি মন থেকে অনুশোচনা করে তবে ভুল ক্ষমা করা যায়। কাব্যে আশায় ভরা চোখে তার দিকে তাকাল, কিন্তু পরের মুহূর্তেই অরবিন্দের কণ্ঠস্বর আবার শোনা গেল। কিন্তু বিশ্বাস, সেটা একবার ভেঙে গেলে আর আগের মতো জোড়া লাগে না। কাব্যার চোখে আবার জল ভরে এলো। সে সাহস করে বলল, আমি যদি বলি যে আমরা আবার নতুন করে শুরু করতে পারি? এই কথা বলার সময় তার কণ্ঠস্বর এতই নিচু ছিল যেন সে নিজেও এই প্রশ্নটি করতে ভয় পাচ্ছিল। অরবিন্দ তার দিকে তাকাল। তার দৃষ্টিতে কোনো রাগ ছিল না, কোনো ঘৃণাও ছিল না, শুধু এক গভীর প্রশান্তি ছিল। সে খুব শান্ত স্বরে বলল, কাব্যা, আমি তোমাকে ক্ষমা করছি, কিন্তু এখন আমার হৃদয়ে সেই ভালোবাসা আর অবশিষ্ট নেই যা একসময় ছিল। যেদিন তুমি বলেছিলে যে আমাকে বিয়ে করে তোমার জীবন নষ্ট হয়ে গেছে, সেদিন এমন কিছু ভেঙে গিয়েছিল যা হয়তো আর কখনো ফিরে আসবে না। ঘরে আবার সেই নীরবতা ছেয়ে গেল। বাইরে বৃষ্টির আওয়াজ ধীরে ধীরে শোনা যাচ্ছিল। কাব্যা শেষ চেষ্টা করে বলল, কিন্তু আমি আজও। অরবিন্দ ধীরে ধীরে তাকে থামিয়ে দিল। সে বলল, মাঝে মাঝে জীবন আমাদের দ্বিতীয় সুযোগ দেয়, কিন্তু প্রতিটি সম্পর্ক দ্বিতীয় সুযোগ নিতে পারে না। এই কথা বলে সে নিজের ব্যাগটি তুলল এবং দরজার দিকে পা বাড়াল। দরজার কাছে পৌঁছে সে কয়েক সেকেন্ডের জন্য থামল। পেছনে না ঘুরেই সে শুধু এতটুকু বলল, তোমার কাছে সবকিছু আছে কাব্যা, টাকা, নাম, ক্ষমতা, শুধু একটি জিনিস নেই, শান্তি। আর হয়তো সেটা তুমি আর কখনোই পাবে না। এতটুকু বলেই সে বাইরে চলে গেল। কাব্যা সেখানেই দাঁড়িয়ে রইল। বিশাল অফিস, বড় বড় চেয়ার, চকচকে টেবিল, সবকিছুই তার কাছে ছিল, কিন্তু সেই মুহূর্তে সে প্রথমবারের মতো অনুভব করল যে এসব জিনিস থাকা সত্ত্বেও তার হাত খালি। যে মানুষটিকে সে একসময় নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছিল, সে আজ তাকে ক্ষমা করেও চিরকালের জন্য দূরে চলে গেল। তার কাছে এখন শুধু একটাই জিনিস বেঁচে রইল, অনুশোচনা। বন্ধুরা, এই গল্পের শিক্ষাই হল যে অনেক সময় জীবন আমাদের সবকিছু দিয়ে দেয়, কিন্তু সঠিক মানুষটি আমাদের থেকে দূরে চলে যায়। তখন বোঝা যায় যে আসল সম্পদ টাকা নয়, বরং সেই সম্পর্ক যা কঠিন সময়ে পাশে দাঁড়ায়। কিন্তু এবার আপনারা বলুন, কাব্যা কি টাকা আর আরামের জন্য নিজের জীবনের সবচেয়ে বড় ভুল করেছিল? আর অরবিন্দের সিদ্ধান্ত কি সঠিক ছিল যে সে ক্ষমা তো করল, কিন্তু সম্পর্কটি আর নতুন করে আপন করে নিল না? আপনি যদি অরবিন্দের জায়গায় থাকতেন তবে কি করতেন? আরও একটি সুযোগ দিতেন, নাকি একই সিদ্ধান্ত নিতেন? নিজের মতামত কমেন্টে অবশ্যই লিখবেন। এমন আবেগময় এবং হৃদয়স্পর্শী গল্পের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক এবং শেয়ারও করুন। দেখা হবে পরবর্তী গল্পে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখুন।